হ্যালো, কতগুলো কথা আজকে বলতে এসেছি আপনাদের সাথে। থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে কি টপিকে কথা বলতে চাই। মানে আমি আমার সাবস্ক্রাইবার্সদের উদ্দেশ্যে বলছি, মানে আপনারা যারা প্রথম দিন থেকে আমার ভিডিও দেখে আসছেন তারা এটা জানেন যে আমি নর্মালি কোনো সোশ্যাল ইস্যু বা কোনো পলিটিক্যাল কিছু নিয়ে ভিডিও বানাই না কখনো। মানে এটা আমার কন্টেন্ট নয়। আমি একজন নর্মাল ডেইলি ব্লগার যে তার প্রত্যেক দিনের সুন্দর মুহূর্ত, মন খারাপের মুহূর্ত, যাই হোক, হাসি খুশি, হাসি কান্না যেটুকু হয় আমি রেকর্ড করি এবং আপনাদের সাথে শেয়ার করি। আপনাদের ভালো লাগলে আমার ভালো লাগে আপনারা জানান, ব্যাস এইটুকুই। মানে এইটুকু উদ্দেশ্য নিয়েই আমার এই ব্লগিং চ্যানেলটা আমি ওপেন করেছিলাম। কিন্তু এমন একটা ঘটনা ঘটেছে কয়েকদিন আগে, আমার মনে হলো যে এখন এই ঘটনাটা নিয়ে যদি আমি আমার আমার চ্যানেলটা খুব বেশি বড় নয়, খুব বেশি লোক দেখেও না, খুবই ছোট একটা চ্যানেল, কিন্তু যে কজন লোকই দেখুক না কেন তাতেও আমার মনে হয়েছে যে যতটুকু মানুষের কাছে আমি পৌঁছতে পারি, এই ঘটনাটা নিয়ে যদি আমি আওয়াজ না তুলি, এই ঘটনাটা নিয়ে আমি যদি কথা না বলি, তাহলে শুধুমাত্র নারী হিসেবে নয়, মানুষ হিসেবেও বোধহয় আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। মানে এই নাইনথ অফ অগস্টে ঘটনাটা ঘটেছে, 10th আমরা সবাই জানতে পেরেছি, এবং জানার পর থেকে আপনারা কতটা আমার কথা বিশ্বাস করবেন আমি জানি না। আমি আমারটা বলছি, আমি মেয়েটিকে একেবারেই চিনি না। আমি জানার পর থেকে আমার মানসিক যে একটা যে কষ্ট, আমি সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না। হয়তো অনেকেই আছেন আপনাদের মধ্যে আমার মতোই এই কষ্টটা অনুভব করছেন। সেই কষ্ট থেকেই আমার আজকে কথাগুলো বলা, যে আমার মনে হয় যে আমাদের একটা বিশ্লেষণ করা উচিত, আত্মবিশ্লেষণ, একটা সামাজিক বিশ্লেষণ, যে আমরা কোন সমাজে বসবাস করছি। কবি সুকান্ত ভট্টাচার্য বলেছিলেন, এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার। এই বিশ্বর জন্য মানে আপনারাই একবার ভেবে দেখুন, আমরা কি সত্যি এমন একটা সমাজে বসবাস করছি এখন, যেখানে আমরা বলতে পারি যে আমার নিজেরই তো চিন্তা হয় যে আমার পরবর্তী প্রজন্মকে আমি কোন বিশ্বে আনছি, কোন সমাজে আনছি। এই সমাজ কি নতুন প্রজন্মের জন্য একটা নিরাপদ আশ্রয়, সত্যিকারের বাসযোগ্য আমরা বলতে পারি? আমরা তো বলতে পারি না। কোথায় সমস্যা হচ্ছে? আমি অনেক রকম করে ভাবলাম, অনেক কিছু ঘটনা তো আমরা কম দেখিনি, ঘটনা আমরা দেখেই যাচ্ছি, একটার পর একটা ঘটনা, একটার পর একটা ঘটনা, প্রতিবাদের পর প্রতিবাদ, কিন্তু ঘটনার কিন্তু কোনো মানে নির্মূল হওয়া যেটাকে বলা, কোনো সলিউশন আমরা কিন্তু পাইনি। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে রবিবারের মধ্যে সমস্ত কিছু যদি মানে কলকাতা পুলিশ না বের করতে পারেন, অপরাধীকে না ধরা যায়, যারা এর পিছনে যুক্ত আছেন, উনি কেসটা সিবিআইকে দিয়ে দেবেন। হয়তো উনি দিয়ে দেবেন, হয়তো সিবিআই তার মতো তদন্তও করবে। আমি জানি না এ থেকে কি হবে, কালপিট আদৌ ধরা পড়বে কি পড়বে না আমি জানি না। কিন্তু কথাটা হচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে, আমরা সবাই সাক্ষী, এই কথাটা আজ 11 বছর আগে কামদুনির ঘটনাতেও বলেছিলেন। কামদুনিতে যখন এই কলেজ ছাত্রীটা এই একই নৃশংসভাবে মারা গিয়েছিল, এরকম নারকীয় অত্যাচার সহ্য করে তাকে চলে যেতে হয়েছিল, উনি তখন এই প্রতিশ্রুতি কিন্তু দিয়েছিলেন, আমরা সবাই শুনেছি। কিন্তু আজ 11 বছর পর, এটা 2024, ওটা 2013 ঘটনা, সেই দোষীরা কিন্তু এখন ঘুরে বেড়াচ্ছে খোলা। সেই পরিবারটি সুপ্রিম কোর্টে এখন কেস নিয়ে গেছে, সুপ্রিম কোর্টে লড়াই করছে, লোয়ার কোর্ট থেকে হাইকোর্ট, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট। তো আমারও মানে একজন নাগরিক হিসেবে, রাজ্যের নাগরিক হিসেবে মুখ্যমন্ত্রীর কাছে এটাই আবেদন, যেন একই জিনিসের পুনরাবৃত্তি না হয়। এবার যেন দোষী সত্যিকারের একটা শাস্তি পায়, একটা দৃষ্টান্তমূলক শাস্তি পায়। আর বলবো সমাজের কিছু মাইন্ডসেট নিয়ে,
প্রথম দিন, এটা তো সবাই জেনে গেছেন আপনারা, প্রথম দিন যখন মানে মেয়েটির সাথে এই ঘটনাটা ঘটে, প্রথমে তো প্রিন্সিপাল কেন পুলিশও জানালেন যে এটা আত্মহত্যা বলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হলো। কোন মানে আমি জানতে চাই কোন নারী বা পুরুষ আত্মহত্যা করার আগে এরকম অর্ধনগ্ন হয়ে যায়? আমি যদি আত্মহত্যা করি, আমি কি এভাবে আত্মহত্যা করব? আমার তো কোনো মেডিকেল সেন্সও নেই, আমি কোনো মেডিকেল প্রফেশনের সঙ্গেও যুক্ত নেই, তবুও আমার নর্মাল একটা বুদ্ধিতে আমি জানি যে সারা বডিতে মেয়েটির 11টি জায়গাতে চোটের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এইভাবে কেউ আত্মহত্যা করতে পারে না। বা একটা অর্ধনগ্ন অবস্থায় তাকে পাওয়া গেছে, ঠোঁটে রক্ত, যৌনাঙ্গের রক্ত, পেটে আঘাতের চিহ্ন। এইভাবে কেউ আত্মহত্যা করে না, কিন্তু উনি বললেন আত্মহত্যা। তারপর উনি আরও একটা কথা বললেন। কি বললেন? ইট ওয়াজ ইরেসপন্সিবল অফ দ্যাট গার্ল টু বি অ্যালোন অ্যাট নাইট। এই কথাটা মানে এই কথাটা উনি কীভাবে বললেন, এই কথাটা কোথার থেকে আসছে আমাদের ভাবার বিষয়। কিন্তু এটা কিন্তু সমাজের কোনো প্রান্তিক মানুষ, একটা মানে যে যার কাছে শিক্ষার আলো পৌঁছয়নি, সে কিন্তু বলছে না। এই কথাটা বলছে একজন হোয়াইট কলার জব করা একজন মানুষ, যে সেই কলেজের প্রিন্সিপাল, একজন ডাক্তার। আমরা সোকল্ড এই সমাজের হাইলি ডেকোরেটেড মানে যে সমস্ত প্রফেশন আমরা বলি, তার মধ্যে ডাক্তার মানে একটা পেশা যেটা নিয়ে মানে লোকজন গর্ব করে, এবং আমরা যারা এই ডাক্তারদের কাছে নানা রকম সেবা পেয়ে থাকি, আমরা সবসময় গ্রেটফুল থাকি। সেই রকম একটা মানুষের কাছ থেকে একটা কথা এসছে তার সন্তান সমা তার ছাত্রীর প্রসঙ্গে। মানে এই 2024-এ দাঁড়িয়েও এই ধরনের ডিসক্রিমিনেশন আমাদের শুনতে হচ্ছে, যে সেই মেয়েটি রাতে কেন একা ছিল। মানে যখন কোনো কিছু দিয়ে বলা যাচ্ছে না, সমাজের বোধহয় এটা ধরন, একটা প্যাটার্ন, যে কোনোভাবেই যখন বলা যাচ্ছে না মেয়েটার জামা কাপড় খারাপ, নর্মালি যেটা বলা হয় মেয়েটা পোশাকটাই ওরকম করেছে তাই জন্য রেপটা হয়েছে, সেটা এখানে বলা যাচ্ছে না, কারণ তার পোশাকে কোনো সমস্যা ছিল না। মেয়েটা একা এই ধরনের কথা শুনেছে, একা 4টে ছেলে বন্ধুর সাথে ঘুরে বেরিয়েছিল, সেটা তার উচিত হয়নি। কেন সে গেছে একা 4টে ছেলে বন্ধুর সাথে, সেটাও বলা যাচ্ছে না, কারণ সে তার ওয়ার্ক প্লেসে ছিল। আমরা নর্মালি জেনে থাকি যে ওয়ার্ক প্লেস হচ্ছে বাড়ির পরে সব থেকে একটা সেফ জায়গা, কাজের জায়গা। সেখানেও সে সিকিউর রইল না। রাত্রি 2টোর সময় তার বাবা মার সঙ্গে তার কথা হলো, বাবা মার শান্তিতে ঘুমোতে চলে গেল, কারণ তারা ভেবেছে যে তার মেয়ে তো একটা সেফ জায়গাতে আছে, তার মেয়ে কাজের জায়গাতে গেছে। কিন্তু কি করে মানে বুঝবে এই হতভাগ্য বাবা মা যে কাজের জায়গা তো সেই মেয়েটি যে সেফ নয়। আসলে আমরা মেয়েরা না কোথাওই সেফ নই, এটাই হচ্ছে কথা। আমরা মেয়েরা কোথাও সেফ নই। প্রতিনিয়ত যে আমরা নানা রকমভাবে যে আমাদের সাথে যে মেন্টাল রেপগুলো হয়, সেটা কটা রিপোর্ট আমরা করি, এটা তো আপনারা মানবেন। যারা মহিলা আছেন, যারা আমার দেখছেন, মহিলা সাবস্ক্রাইবার্স বা নতুন কেউ দেখলো, এটা আপনাদের মানতেই হবে যে আমরা যে কোনো বয়সে দাঁড়িয়ে এমন কোনো সময় হয়নি যে আমরা ট্রেনে, বাসে, কলেজে, কাজের জায়গায় কোনো না কোনোভাবে যৌন হেনস্থার মুখোমুখি হইনি। আমি তো হয়েছি, আমি নিজে হয়েছি, এবং আমি এরকম অনেক আমার পরিচিতদের দেখেছি যাদেরকে এরকম ঘটনা তাদের কেউ শেয়ার করতে পারে, কেউ পারে না, ভেতরে ভেতরে কষ্ট পায়। সেদিনকার এই 2-3 দিন আগেই সোহিনী সরকারের একটা ছোট্ট ইউটিউব রিলস আমি দেখছিলাম, খুব সম্ভবত আনন্দবাজার পত্রিকার অনলাইন পেজ থেকে ওটা পোস্ট করা, যেখানে অভিনেত্রী সোহিনী সরকার, আপনারা সবাই নিশ্চয়ই চেনেন, আমার বড় পছন্দের অভিনেত্রী উনি। তো উনি শেয়ার করছেন ওনার নিজের ব্যক্তিগত ঘটনা। ওনার নিজের বাড়িতে উনি সিঁড়িতে দাঁড়িয়েছিলেন এবং ইলেকট্রিশিয়ান ওপর থেকে নিচে নামছেন, যাওয়ার সময় সোহিনী সরকারের পিছনে চিমটি কেটে নেমে গেলেন। এই ঘটনাটা উনি শেয়ার করলেন, এবং সোহিনী সরকার বললেন যে আমি চাইলে ঘুরে একটা চড় মারতে পারতাম, কিন্তু ওই ঘটনাটা আমার পুরোটাই মানে প্রসেস করতে ওনার এতটাই টাইম লেগে গেছিলো যে আমি কিছু করতেই পারিনি। মানে জাস্ট নাম হয়ে দাঁড়িয়েছিলেন, উনি কিছু করতে পারেননি। এগুলো তো আমাদের সাথে সবার হয়। এইটা শুনে আমার মনে হলো, আরে হ্যাঁ, এটা তো আমি আমারই কথা শুনছি, আমারই ঘটনা, আমার সাথেই তো হয়েছে এই ধরনের ঘটনা। শুধু জায়গা ভিন্ন, মানুষটা ভিন্ন, সিচুয়েশন ভিন্ন, কিন্তু এই ধরনের ঘটনা কিন্তু আমাদের প্রত্যেকের সাথে হতে থাকে, মহিলাদের সাথে। তো সেখানে
যেটা আমার বলা, এই ঘটনাটা এই কারণে বললাম, কমেন্ট সেকশনটা আমি দেখলাম, আপনারা যদি রিলটা পান একবার দেখবেন কমেন্ট সেকশনটা গিয়ে। মহিলারা অনেকে সাপোর্ট করেছে, আমার ভালো লাগছিল যে মহিলারা ওনাকে সাপোর্ট করছে। পুরুষদের কমেন্টগুলো যদি আপনারা একবার গিয়ে দেখেন, আপনারা বুঝতে পারবেন যে এখনও এই 2024-এ দাঁড়িয়েও সেই পুরুষদের মানসিকতা কোথায় দাঁড়িয়ে রয়েছে, আমরা কোথায় দাঁড়িয়ে রয়েছি। একজনের কমেন্ট আমি বলছি, বহুত নোংরা নোংরা কমেন্ট আপনি ওখানে পেয়ে যাবেন, আমি সেগুলো বলতে চাই না, কারণ আমার অত্যন্ত ঘেন্না লাগছে এগুলো নিয়ে কথা বলতে। আমি একটা কমেন্ট শুধু বলতে চাই, ওখানে একটা কমেন্ট আমি দেখলাম যেখানে বলা হচ্ছে যে না শুয়ে তো সিনেমা পাস না, তাহলে আবার এটা নিয়ে এত বড় বড় কথা কেন। আমি অবাক হয়ে গেছি, বিশ্বাস করুন, আমি অবাক হয়ে গেছি, যেখানে একজন মানুষ তার ব্যক্তিগত একটা ট্রমা, ব্যক্তিগত একটা কষ্ট শেয়ার করছে, সেখানে তাকে এই ধরনের কমেন্ট শুনতে হচ্ছে। আরও একটা কমেন্টও আমি বলতে চাই, যেখানে সৈনী সরকারকে তার ব্যক্তিগত রিলেশনশিপ, সে সম্পর্কে এসে সে শারীরিকভাবে মানে ইনভলভ হয়, তাহলে এটা নিয়ে তার প্রবলেম কেন? এটাও একটা সমস্যা, জানেন তো আমাদের সমাজের পুরুষদের, সব পুরুষ বলছি না, আমি জেনারেলাইজ করতে চাই না, আমি জেনারেলাইজ করিও না, কারণ জেনারেলাইজ করা মানে আমি আমার বাবা, দাদা, ভাই যারা যারা আছে, আমার বন্ধু, আমার হাজব্যান্ড, যেই পুরুষগুলোকে আমার সত্যি, যেই পুরুষগুলো আমার জীবনে আছে বলে আমি প্রাউড ফিল করি, তাদেরকেও ছোট করা, যেটা আমি করব না। আমি সেই লিমিটেড পুরুষদের কথা বলছি, হয়তো লিমিটেড না, তারা সংখ্যা হয়তো একটু বেশি, যারা এরকম মানসিকতা, যারা এই আরজি করের প্রিন্সিপাল যাকে আমরা দেখলাম তার মতো মানসিকতা মনে পোষণ করেন। দেখবেন এরকম একটা চিন্তাভাবনা আছে সমাজে যে একটা মেয়ে তার যদি 2-3টে সম্পর্ক থেকে থাকে, তাহলে তাদের এরকম ধরে নেওয়া যাতে ওর তো 2-3টে সম্পর্কে ছিলই, তাহলে আর অসুবিধা কী আছে ওর সাথে যদি একটু শারীরিক হেনস্থা হয়। এটাই বুঝে উঠতে পারে না এই সমাজে, এটাই বোঝাতে ওর প্রবলেম যে ও 2-3টে সম্পর্ক নিজের ইচ্ছেতে আছে। সোহিনী সরকার যদি তার সম্পর্কে থাকে, তার বন্ধুর সঙ্গে, তার প্রেমিকের সাথে, সে তার নিজের ইচ্ছেতে আছে, সে সেই প্রেমিককে বেছে নিয়েছেন, সোহিনী সরকার তার প্রেমিককে বেছে নিয়েছেন। আজকে আমি আমার হাজব্যান্ডের সঙ্গে নিজের ইচ্ছেতে থাকি, আমাকে ফোর্সফুলি আমার হাজব্যান্ডের সঙ্গে রাখা হয়নি। আজকে আমি আমার হাজব্যান্ডের সঙ্গে বা আমার প্রেমিকের সঙ্গে শারীরিকভাবে লিপ্ত হচ্ছি বলে এই অধিকার কারণ নেই কেউ আমাকে জোর করে আমার ডিগনিটি নষ্ট করে। এই যে মানসিকতা, আমার মনে এই ধরনের মানসিকতাও এই রেপিস্টদেরকে আরও ইন্ধন যোগায় রেপ করার জন্য, ধর্ষণ করার জন্য, এটা আমার মনে হয়। এটা আপনারা আরও বেটার অনুধাবন করুন, আপনাদের কি মনে হয় কমেন্টে জানান আমাকে। শুধু একটা কথা বলবো, এই যে প্রতিবাদ হচ্ছে চারপাশে, আমি চাই এই প্রতিবাদটা চলতে থাকুক, প্রতিবাদটা যেন বন্ধ না হয়ে যায়, এই প্রতিবাদটা হওয়া খুব দরকার। আমরা গত বছর দেখেছিলাম স্বপ্ননীলের ঘটনায় যে একটা তুমুল প্রতিবাদের ঝড় হয়েছিল 1-1.5 মাস ধরে। তারপর স্বপ্ননীলের পিছনে, এই মর্মান্তিক মৃত্যুর পিছনে যারা কালপ্রিট ছিল, তাদেরকে কিন্তু কি হলো তাদের আমরা কিন্তু কেউ জানি না, কেউ জেনে উঠতে পারেওনি। এই বড় বড় মিডিয়া হাউসগুলো যত বড়ভাবে তদন্তের খুঁটিনাটি তথ্য আমাদের সামনে দিচ্ছিল, তারপরে কিন্তু কখনো আমাদের এটা জানতে দেয়নি যে তারপর শেষমেশ কালপ্রিটদের কী হলো। সেই ছেলেটির পরিবার, হতভাগ্য বাবা মা আদৌ কোনো জাস্টিস পেয়েছেন কি না আমরা কিন্তু কেউ জানি না। তো এটাই বলবো যে এই মেয়েটির সঙ্গেও যেন স্বপ্ননীলের ঘটনার রিপিটেশন না হয়, সে যেন জাস্টিস পায়, এটাই মানে আশা করব। আর আমরা দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেছি। 2012 সালে আমরা নির্ভয়াকে দেখেছি, 2013 সালে আমরা কামদুনিকে দেখেছি, এরপরেও অগুন্তি রেপ কেসেস হয়েছে। হয়তো এটা আজকে অনেক বেশি আলোড়ন তুলছে, যেটা সারা দেশ তোলপাড় করছে, তাই এটা নিয়ে অনেকে কথা বলছে। কিন্তু প্রতিদিন প্রতিনিয়ত যে মেন্টাল রেপ আমরা মেয়েরা সম্মুখীন হচ্ছি, মেয়েদেরকে নিজের রাস্তায় যৌনাঙ্গর ছবি, মেয়েদেরকে যৌনাঙ্গ দেখানো, মেয়েদেরকে কুরুচিকর মন্তব্য করা, এগুলো তো সবকটাই মেন্টাল রেপই আমাদের সাথে। এগুলো তো আমরা পুলিশে রিপোর্ট করতে যাই না, এগুলো নিয়ে আমরা কথাও বলি না, কিন্তু প্রতিনিয়ত আমরা মেয়েরা এগুলো সহ্য করে যাচ্ছি। তাই একটাই বলবো আপনাদের কাছে, আপনারা যারা নতুন দেখছেন আমার চ্যানেল,
বা যারা সাবস্ক্রাইবার অলরেডি আছেন তাদের সবাইকে বলবো নারী পুরুষ নির্বিশেষে প্রতিবাদ করুন, চুপ করে বসে থাকবেন না। যে যেভাবে পারবেন প্রতিবাদ করুন, রাস্তায় নেমে প্রতিবাদ করুন, আমার মতো ভিডিও বানিয়ে প্রতিবাদ করুন, লিখতে যারা পারেন লিখে প্রতিবাদ করুন, সব রকমভাবে আওয়াজ তুলুন। প্লিজ আওয়াজ তুলুন, আওয়াজ তোলাটা খুব দরকার। আজকে আমরা এরকম ভাবতেই পারি, আরে কি দরকার, আমার তো হয়নি, আমার সাথে তো হয়নি, আমার বোনের সাথে তো হয়নি, বা আমার দিদির সাথে তো হয়নি, কিন্তু কাল যেগুলো হবে না সেই কথা কিন্তু আমরা কেউ জানি না। কালকেরটা আটকাতেই আজকে আমাদের প্রতিবাদ করা দরকার। ওই পরিবারটার কথা ভাবুন, ওই মেয়েটির মা বাবার কথা ভাবুন, ওই মেয়েটির কথা ভাবুন যে কি নারকীয় যন্ত্রণা, কতটা কষ্ট নিয়ে মেয়েটা চলে গেছে পৃথিবী থেকে। আমরা মেয়েটাকে ফিরিয়ে আনতে পারবো না, মেয়েটার কষ্ট কোনোভাবেই আমরা লঘু করতে পারবো না, কিন্তু যেটা পারবো আওয়াজ তুলতে পারবো যাতে ওই মেয়েটির মতো আরও একজন এইভাবে শাস্তি না পায়, না পেতে হয়। আওয়াজ তুলুন, বেশি বেশি করে আওয়াজ তুলুন, থেমে থাকবেন না। মনে রাখবেন, আমরা শুধুমাত্র খাওয়া ঘুম নিজেরটুকু নিয়ে বাঁচবো বলে পৃথিবীতে আসিনি। এত ক্ষুদ্র স্বার্থ আমাদের হতে পারে না। প্রতিবাদ করুন, প্রতিবাদের ঝড় তুলুন। নমস্কার।